সুপ্রিম কোর্টের রায়ের পরে সেই অমিত মিত্র, তারপরে ওই অভিরূপ সরকার, তারা কোন গর্তে গিয়ে লুকিয়েছে এখন? তাদের আর কোনো স্টেটমেন্ট পাচ্ছি না তো। সেটার থেকে 53% থেকে 55% কম টাকা কর্মচারীরা পাচ্ছে, কিন্তু সেটা কোনোভাবেই ধোপে টিকবে না। রাজ্য সরকারকে এই টাকা দিতেই হবে। তো সেই টাকা উনি অন্য কোথাও খরচ করে ফেলেছেন। আমরা তো 3 বছর ধরে হিসেব চাইছি, হিসেব দিতে পারছেন। এখনও তারা আমাদের গালাগাল করে যাচ্ছে, কিন্তু কেউ কিন্তু টাকা নেব না এটা বলছে না। কর্মচারীদের মধ্যে এই ভেদাভেদ আছে বলেই তো উনি কর্মচারীদের একসময় কুকুর বেড়াল বলেছিলেন, ঘেউ ঘেউ মেউ মেউ করলে হবে না। কর্মচারী শিক্ষকরা এই কাজটা পারে না বলেই তারা এই ভিখারির দশা আজকে তাদের। যদি সত্যি তারা মন্ত্রী হতেন, গণতন্ত্রের মন্ত্রী হতেন, গণতান্ত্রিক ব্যবস্থায়, তিনি তো সুপ্রিম কোর্টের রায় মানতেন, সংবিধান মানতেন। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার রাজারা রানীরাই করে। তো সেই জন্যই আমরা বলছি। দাদা, প্রথমে তো একদম অনিশ্চয়তার মধ্যে গ্রান্ট অ্যান্ড এইডের কর্মচারীরা রয়েছে, তার মধ্যে আবার জানা যাচ্ছে রাজ্য সরকার নতুন করে এমএ ফাইল করেছে। এই একদম নির্বাচন সামনে, এখানে কি হতে চলেছে? রাজ্য সরকার যে এমএ ফাইল করেছে, একটা হতে পারে যে রাজ্য সরকার যেভাবে টাকাটা সুপ্রিম কোর্ট দিতে বলেছিল, যে 25% ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে এবং 75% 31শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে এবং 15ই এপ্রিল তার কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে হবে। কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সেই আদেশকে সম্পূর্ণ অমান্য করে একটা টাকা হিসেব করে কোনোভাবে, তার হিসেব পরিষ্কার নয়, যেটা 2016 থেকে 19 অবধি যে টাকাটা দেয়া হচ্ছে 100% বলে দিচ্ছে, তাতে যে টাকা রাজ্য সরকার হিসেব করেছে দেখা যাচ্ছে যে সেটা মূল আসল যে হিসেব যদি ধরা হয় এই 3 বছরের বা 4 বছরের, সেটার থেকে 53% থেকে 55% কম টাকা কর্মচারীরা পাচ্ছে। তো সুতরাং এই বিষয়টা তো 15 তারিখে 15ই এপ্রিল যে ওখানে যে কমপ্লায়েন্স রিপোর্ট নিয়ে যে মামলা, সেখানে তো এই মামলায় এই প্রসঙ্গগুলো আমরা তুলব। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকার এতে ভয় পেয়ে সম্ভবত এইটা দেখাতে চাইছে যে ওটা, রাজ্যের মুখ্যমন্ত্রীও গতকাল নাকি কোথায় বলেছে শুনলাম যে 25% আমরা দিয়েছি। রাজ্য সরকার ওই একটা হিসেব করে দেখাতে চাইছে যে এই 4 বছরে যে টাকাটা তারা দিচ্ছে সেটা আসলে 25%, কিন্তু সেটা কোনোভাবেই ধোপে টিকবে না। কারণ মোট হিসেব কিছু দেয়নি রাজ্য সরকার, প্রথম কথা, এবং তার 25% এটা পরিষ্কার করে কোথাও বলেনি। তো সুতরাং এইটার জন্যে এমএ ফাইল করে এই মিথ্যে কথাগুলো আবার কোর্টে বলবার জন্যই সম্ভবত কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে গেছে। গ্র্যান্টি রেডের কর্মচারীদের ক্ষেত্রে 1 এপ্রিল একটা মিটিং নাকি করেছে শুনলাম, কিন্তু সেখানে এই মিটিংটারও কোনো করবার দরকার ছিল না, কারণ যে এইচআরএমএসে যে সকলের মাইনে হয় এবং সেই তথ্য শিক্ষা দপ্তরের কাছে পরিষ্কারভাবেই আছে। সুতরাং নতুন করে অর্থ দপ্তরের সাথে মিটিং করবার কিছু নেই। তারা অর্থ দপ্তরের, যেমন সরকারি কর্মচারীরা যখন ধর্মঘট করে তখন কিন্তু আর আলোচনা করতে হয় না, অর্থ দপ্তরের আদেশনামা দেখেই শিক্ষা দপ্তর আদেশনামা বের করে দেয় যে একদিনের বেতন কাটা ডাইজ নন করা হবে। তা অর্থ দপ্তরের যখন অর্ডারের যখন আছে এবং অর্থ দপ্তর বলেছিল যে এটা পরে তারা করবে, তো তারা সেই বিষয়গুলো নিয়ে তারা ম্যাচিং অর্ডার বের করতে পারতো। অর্থ দপ্তরের মিটিং না করে তারা ফাইল সরাসরি পাঠিয়ে দিতে পারতো যে এটাকে আমরা করছি। তো সেইটা না করে এইটা আসলে এই সরকারে কোনোভাবেই কোনো টাকা দেওয়ার সদিচ্ছা নেই, এবং সংগ্রামী যৌথ মঞ্চই একমাত্র, যখন গোপাল সুব্রমণিয়াম তিনি প্লিড করেন, তিনি কিন্তু এই বিষয়টা, যে অ্যাপ্লিকেশন যেটা করা হয়েছিল সেখানে সমস্ত কর্মচারীর কথাই উল্লেখ করা হয়েছিল। এবং রাজ্য সরকারও 2 বছর আগে যখন এই নিয়ে বিতর্ক হয় সুপ্রিম কোর্টে, তখন তারা পরে স্বীকার করে নেয় যে না, এতে যে টাকার হিসেব দেয় 40,000 কোটি টাকা, তাতে গ্র্যান্ট ইন এইডের কর্মচারীরাও আছে। সুতরাং এটা প্রতিষ্ঠিত যে রাজ্য সরকারকে এই টাকা দিতেই হবে, এবং সেটা নানাভাবে মুখ্যমন্ত্রী প্যাচ পয়জার কোষে সেই টাকা যাতে না দিতে হয়। এটা তো ওনার টাকা নয়, এটা তো কর্মচারীদের টাকা, কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা। গ্র্যান্ট ইন এইডের টাকাও কেন্দ্রীয় সরকার 60% টাকা দেয়। তো সেই টাকা উনি অন্য কোথাও খরচ করে ফেলেছেন। আমরা তো 3 বছর ধরে হিসেব চাইছি, হিসেব দিতে পারছেন না। তো সেই টাকার হিসেব দিন, আর গ্র্যান্ট ইন এইডের অবিলম্বে দিন, না হলে সুপ্রিম কোর্টে যেভাবে ওই আমরা দেখলাম মোথাবাড়ি কাণ্ডে যেভাবে রাজ্যের মুখ্য সচিবকে প্রধান বিচারপতি যেভাবে মানে ভর্ৎসনা করেছে, তারপরে তো লজ্জা থাকলে তার পদত্যাগ করা উচিত মুখ্য সচিবের। তো নিশ্চয়ই মহার্ঘ ভাতার ক্ষেত্রেও
সুপ্রিম কোর্টের বিচারপতিরা, মাননীয় বিচারপতিরা এই ভূমিকা নেবেন, এটা আমরা আশা করছি। রাজ্য সরকারের কোনো এইসব মিথ্যে আপত্তি ধোপে টিকবে না। এই বেতন সংক্রান্ত যে তথ্যগুলো বলা হচ্ছে নেই, নতুন করে চেয়ে পাঠানো হচ্ছে, এইগুলো করার তাহলে কি দরকার? এইগুলো বললামই তো, এগুলো যেহেতু শুধুমাত্র নির্বাচনী হ্যাঁ, এগুলো যেহেতু পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারী, শিক্ষক এরা আসলে আন্দোলন করতে ভুলে গেছে, এদের কোনো আত্মসম্মান জ্ঞান নেই। আমরা যারা লড়াই করে এই টাকাটা আদায় করলাম, এখনও তারা আমাদের গালাগাল করে যাচ্ছে, কিন্তু কেউ কিন্তু টাকা নেব না এটা বলছে না। তাহলে এই যে পশ্চিমবঙ্গে 50 বছর ধরে কর্মচারীদের মধ্যে এই বিভাজনটাকে সফল করতে পেরেছে এই রাজ্যে বিভিন্ন শাসক দল, এটা অন্য কোনো রাজ্যে পারেনি। অন্য কোনো রাজ্যে তাদের সুপ্রিম কোর্টে প্রথম কথা যেতেই হয়নি, আন্দোলন করেই দাবি আদায় করেছে। আর এখানে সুপ্রিম কোর্টে গিয়ে আমরা যে আদায় করলাম সেইটা নিয়েও কর্মচারীরা পরস্পর নিজেদের মধ্যে কাদা ছেঁড়াছড়ি করছে। অন্য রাজ্য হলে যদি সুপ্রিম কোর্টের রায় না মানত তাহলে এতদিন আগুন জ্বলে যেত সেখানে। তো এখানে কর্মচারীদের নির্বীর্য কর্মচারী, চোর ভিখিরি মাতালের রাজত্ব হয়ে গেছে এখানে আজকে। তো নিজেদের হকের টাকা যে এটা তাদের পাওনা টাকা, এটাই যারা বোঝে না, এই জন্যই সরকারগুলো এই সুবিধে নিচ্ছে। এইখানেই কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেলেন যে কর্মচারীদের মধ্যে ভেদাভেদ? হ্যাঁ, অবশ্যই কর্মচারীদের মধ্যে এই ভেদাভেদ আছে বলেই তো উনি কর্মচারীদের একসময় কুকুর বেড়াল বলেছিলেন, ঘেউ ঘেউ মেউ মেউ করলে হবে না। তারপরে চোর ডাকাতের সর্দার, এইসব কথা বলতে পারছে। অন্য কোনো রাজ্যে কর্মচারীরা তো এসব বলতে পারেনি। একবার ওই উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়ক এই কথা মানে কর্মচারীদের এরম বলেনি, তাদের একটা ওই এলটিসি সুবিধে বন্ধ করার আদেশনামা বের করেছিল। কর্মচারীরা বিজু পট্টনায়কের ধুতির কাছা ধরে টান দিয়েছিল। কর্মচারী আন্দোলনের এই ইতিহাস তো আছে, সারা ভারতবর্ষেই আছে। শুধু পশ্চিমবঙ্গের নির্বীর্য আত্মসম্মানহীন কর্মচারী শিক্ষকরা এই কাজটা পারে না বলেই তারা এই ভিখারির দশা আজকে তাদের। অন্য কিছু কর্মচারী সংগঠন বলছেন যে তারা সমস্যাটা করেছেন, আপনারা এখানে এতদিন ধরে 1000 দিনের ওপর হয়ে গেল বসে আছেন, কী বা করলেন? কী বা করলেন, কর্মচারী কোন সংগঠন বলেছে জানি না। আমি যে সংগঠন করি ইউনিটি ফোরামই প্রথম 2015 সালে এই মামলার উদ্যোগ নিয়েছিল, এবং অন্য কোনো সংগঠন সেই সময় রাজি হয়নি। একমাত্র কনফেডারেশন বলে সংগঠন, তারা মামলা একত্রে করেছিল। এবং হাইকোর্টে এই মামলা আমরা জেতার পর যে মামলার ড্রাফট ব্রিফ এগুলোর অর্ধেক আমার করা আর কি, ডিএ চার্ট থেকে শুরু করে ওই মলয় মুখোপাধ্যায়ের অফিসে বসে সেই ডিএ চার্ট তার অনুরোধেই আমি ঠিক করে দিয়েছিলাম 4 ঘন্টা। তিনি তখন ওই হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে ছিলেন। তো এই করবার ভিত্তিতে, এই কাজের ভিত্তিতেই এবং বিকাশ ভট্টাচার্য তার যে সওয়াল জবাব, তার ভিত্তিতেই কিন্তু হাইকোর্টে আমরা জিতেছিলাম। এবং হাইকোর্ট বলেছিলেন যে এটা হচ্ছে লিগাল এনফোর্সেবল রাইট। হাইকোর্টে জেতার পরে কনফেডারেশন বলে যে ইউনিটি ফোরামের আর দরকার নেই, তারা একাই মামলা চালাবে। এবং তখন ইউনিটি ফোরাম আলাদা করে মামলা করতে থাকে দেবপ্রসাদ হালদারের নামে। তো সেই মামলা সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সংগ্রামী যৌথ মঞ্চ তার ভিত্তিতেই তৈরি হয় যে হাইকোর্টের রায়কে কার্যকর করতে হবে। হাইকোর্ট যে রায় দিয়েছিল যখন 22 সালে ফাইনাল সরকার যখন হেরে যায়, ষষ্ঠবারের জন্য হেরে যায় হাইকোর্টে, ডিএ লিগাল এনফোর্সেবল রাইট, ডিএ ফান্ডামেন্টাল রাইট, এই কথা যখন হাইকোর্ট বলে, তার ভিত্তিতে মূলত উস্তি সংগঠনের উদ্যোগে মানে শিক্ষকরা তার আওতার বাইরে যাতে না থাকে তার জন্য এই সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়। এবং তখন থেকে সেই লড়াইয়ের প্রথম দাবিই ছিল উচ্চ আদালতের রায় মেনে সকলের জন্য এই মহার্ঘ ভাতা দিতে হবে। তো সেই রায়ের ভিত্তিতেই অবস্থান চলেছে। এবং সুপ্রিম কোর্টে যখন মামলা গেছে, সেই মামলা আমরা এটা বলেও ছিলাম যে দাবি তোলা উচিত সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যে এই মামলা প্রত্যাহার করতে হবে। যাই হোক, সেটা করেনি। আমার সংগঠন ইউনিটি ফোরাম সেই নিয়ে কর্মচারীদের মধ্যে লিফলেট প্রচার এসব করেছিল। আলটিমেটলি যখন 2 বছর ধরে মামলার কোনো শুনানি হচ্ছে না, তখন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ধর্মদাস অ্যান্ড কোম্পানি সলিসিটার ফার্ম তাদের নিয়োগ করা হয়। এবং তারা এই মামলাটা যাতে শুনানি হয় তার ব্যবস্থা করেন তারা। এবং তারপরে আমরা প্রথমে হরিশ সালভের কথা ভেবেছিলাম, কিন্তু হরিশ সালভেকে পাওয়া যায়নি। তারপরে গোপাল সুব্রমণিয়ামকে সংগ্রামী যৌথ মঞ্চ অ্যাপয়েন্ট করে, যেটা ইউনিটি ফোরাম বা কনফেডারেশন কারোর পক্ষেই, বা কর্মচারী পরিষদ যারা পরে এই মামলায় যুক্ত হয়েছিল তাদের কারোর পক্ষেই এটা সাধ্য ছিল না আর কি। এই সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু একটা বৃহৎ পরিসর,
ফেসবুকেই তার 1,00,000 মেম্বার রয়েছে, সুতরাং সেখানে এই টাকাটা তোলা আমাদের পক্ষে সম্ভব হয়েছিল এবং সেই টাকাটা তুলে সেই মামলাটা যদিও আমরা পার্টি হওয়ার সুযোগ পাইনি, সংগ্রামী যৌথ মঞ্চ ইমপিচমেন্টের সুযোগ পেয়েছিল এবং তার ভিত্তিতেই কিন্তু এই রায় বেরিয়েছে। তো সুতরাং এইটা যদি কেউ অস্বীকার করে থাকে তাহলে 2 বছর ধরে তারা মামলাটা তুলতেই কেন পারলেন না, বারবার ডেট কেন পড়ছিল? সংগ্রামী যৌথ মঞ্চ ঢোকার পরেই তো এই ইতিহাসকে, এই বাস্তব কথাকে অস্বীকার করতে লজ্জা কিসে? কিন্তু কনফেডারেশন আরেকটা জায়গায় আপত্তি আছে যে আপনারা মুখ্যমন্ত্রীকে বারবার মহারানী বা এই ধরনের কটাক্ষ কেন করছেন? তিনি তো মুখ্যমন্ত্রী চেয়ারে আসীন ছিলেন। হ্যাঁ, মহারানী, তার রানীকে তো রানী বলবো না, কি বলবো, তিনি তো মুখ্যমন্ত্রী চেয়ারে বসে হ্যাঁ, আপত্তি না, এখানে। মুখ্যমন্ত্রী তাদের আপত্তি কেন করছে আমরা জানি না। এখন মন্ত্রীরাই তো আসলে রাজা বা রানী, মানে রাজত্ব, রাজতন্ত্র নেই, মন্ত্রীতন্ত্র আছে, কিন্তু তাদের যে কাজকর্ম, যদি সত্যি তারা মন্ত্রী হতেন, গণতন্ত্রের মন্ত্রী হতেন, গণতান্ত্রিক ব্যবস্থায়, তিনি তো সুপ্রিম কোর্টের রায় মানতেন, সংবিধান মানতেন, আমাদের যে মহার্ঘ ভাতার অধিকার সেটাকে স্বীকার করে নিতেন, আমাদের ধর্মঘটের অধিকার স্বীকার করে নিতেন, সেক্রেটারিয়েট কর্মচারীকে ওই বিডিও অফিসে পাঠাতেন না। সেইগুলো কি তিনি করেছেন? তিনি তো এইসব সংবিধানের শপথ নিয়ে যে মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তো সংবিধান মানেননি। তাহলে যে সংবিধান মানে না, সংবিধানের নাম করে একসময় তিনি সংবিধান পড়তে পড়তে তার লোকেরা বিধানসভাও ভাঙচুর করেছিল। তা যিনি সংবিধান মানেন না, সুপ্রিম কোর্টকে মানেন না, সুপ্রিম কোর্টের রায় মানেন না, তাকে প্রতারণা করেন, তা তার তো স্বৈরতন্ত্রের মতোই, রানী স্বৈরতন্ত্রের মতোই তার আচরণ। সেই জন্য স্বাভাবিকভাবে আমরা কেন বলবো, সারা রাজ্যের মানুষই বলছে। ওনারা কেন, কোন জায়গা থেকে, ওনারা তো একসময় বলেছিলেন যে ওরা নাকি মামলা করছে বলে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে ওরা থাকবে না। ওনার নাকি কে বলেছে? বিকাশ ভট্টাচার্য মাননীয় আইনজীবী, তিনি পরিষ্কার বলেছেন যে না, যে কেউ থাকতে পারে, ইউনিটি ফোরাম মামলাকারী সংগঠন হিসেবেই সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে আছে, কোনো অসুবিধা হয়নি। এবং সবথেকে বড় কথা যে সুপ্রিম কোর্টের রায় 5ই ফেব্রুয়ারি হওয়ার পরে কিন্তু 1 মাস ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ করে বসেছিল, কোনো কথা, তখন কোনো কথা উনি বলেননি। উনি বললেন কখন? 13ই মার্চ যখন ধর্মঘট ডাকলো, যার মধ্যে এই কনফেডারেশন সংগঠনটি ছিল না, তারা বলেছিল যে তারা নাকি ভয় পাচ্ছে, তাদের কর্মচারীদের বদলি করে দেবে, এইসব ভয়ে তারা ধর্মঘটের মধ্যে ছিল না। তো সে না থাকতে পারে, ভয় তো আর আমরা ভাঙাতে পারবো না, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারী পরিষদ যে ধর্মঘট ডাকে 13ই মার্চ, সেই ধর্মঘট রাজ্যে সফল হয় এবং সবথেকে বড় কথা যে হাইকোর্টে 100% কর্মচারী ধর্মঘটে সামিল হয়। এমনকি হাইকোর্টের জাজেরা, তাদের রায় সরকার মানছে না বলে তারাও ক্ষোভের চোটে সেদিন তারা কোনো কর্মচারীদের ওপরে কোনোভাবে চাপ সৃষ্টি করেননি ধর্মঘটে ব্যাপারে। কর্মচারীরা অবাধে ধর্মঘট করেছেন। 100% ধর্মঘট হওয়ার পরে সুপ্রিম কোর্টে রিপোর্ট গেছে যে সুপ্রিম কোর্টের রায় মানছে না বলে হাইকোর্টের কর্মচারীরা, হাইকোর্ট সর্বোচ্চ আদালত একটি রাজ্যে, এবং উনি মুখ্যমন্ত্রী তখন বুঝতে পেরেছেন যে এইবারে হাইকোর্ট, এই সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বন্ধ হয়েছে, সুতরাং এই রিপোর্ট যাওয়ার পরে সুপ্রিম কোর্ট কিন্তু এবারে কড়া পদক্ষেপ নেবে। এই ভয়ের চোটে উনি তখন নির্বাচন ঘোষণার আধ ঘন্টা আগে মামাটি মানুষের নাম করে একবারও বলছেন না। ওই যে বলছে যে মুখ্যমন্ত্রী, এটা কি মুখ্যমন্ত্রীর কাজ? মুখ্যমন্ত্রী হলে যে দেখুন চিফ সেক্রেটারি যে বা ফিনান্স ডিপার্টমেন্টের যে অর্ডার বেরোলো সেখানে কিন্তু লেখা আছে যে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে টাকাটা দিচ্ছে। আর মুখ্যমন্ত্রী কি টুইট করছে, মানে এক্স হ্যান্ডেলে লিখছে যে মাটি মানুষের সরকার এই টাকা দিচ্ছে। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার রাজারা রানীরাই করে। তো সেই জন্যই আমরা বলছি, তো এই আন্দোলন, রাস্তার আন্দোলন এবং আইনি আন্দোলন সংগ্রামী যৌথ মঞ্চই একমাত্র করছে, সেই শক্তি নিয়ে তারা করছে। এই আন্দোলন যারা না বোঝে বা যারা বুঝেও না বোঝার ভান করে, তাহলে তারা শাসকদের দোষর ছাড়া আর কিছু না। দাদা, আমার শেষ প্রশ্ন থাকবে, এর আগে অমিত শাহ এসেছিলেন, তিনি 45 দিনের কথা বলেছিলেন, 45 দিনের মধ্যে 7ম পে কমিশন গঠন করার কথা বলেছিলেন। প্রধানমন্ত্রী মোদি আজকে তিনি এই বঙ্গে আছেন, তিনি সফর করছেন, তিনিও একই কথা বলছেন। কোথাও গিয়ে কি কর্মচারী সমাজ বিজেপির ওপরেই আস্থা রাখছে? কর্মচারী সমাজে এই ধরনের প্রতিশ্রুতি রাজনৈতিক দলের নেতারা দিয়ে থাকেন। এই এখন যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো 2010 সালে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। উনি ক্ষমতায় দিব্যি বহাল তবিয়তে বসে আছেন এবং ওনার উপদেষ্টা অমিত মিত্র, তারপরে অভিরূপ সরকার,
তার ভাইরা ভাই আলাপন বন্দ্যোপাধ্যায়, তারপরে আরেকজন হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদী, যারা 2.5 লক্ষ টাকা করে মাসে মাইনে পান। তারা পরামর্শ দিয়েছে ওনাকে যে ডিএ নাকি দিতে হবে না, ডিএ অধিকার নয়, সব ডিএ মেটানো হয়ে গেছে, অমিত মিত্র বলেছিল। সুপ্রিম কোর্টের রায়ের পরে সেই অমিত মিত্র, তারপরে ওই কী যেন সরকার, পে কমিশনের চেয়ারম্যান হয়েছিল অভিরূপ সরকার, তারা কোন গর্তে গিয়ে লুকিয়েছে এখন? তাদের আর কোনো স্টেটমেন্ট পাচ্ছি না তো। তা সুতরাং রাজনৈতিক দলেরা প্রতিশ্রুতি দিয়ে যাবেই, আন্দোলনের চাপে, আন্দোলন আমরা ঠিকঠাকভাবে করতে পারছি বলে 3 বছর ধরে বসে আছি বলে কথাটা কানে পৌঁছেছে। তো কিন্তু আমরা মনে করি যে কর্মচারীরা যদি সেই আন্দোলন জারি রাখতে পারেন, তাহলেই যে সরকারি ক্ষমতায় আসুক রাজ্যে, তারা তখন সেটা দিতে বাধ্য হবে। যেমনভাবে অন্য অন্য রাজ্যে, যেমন উত্তরপ্রদেশে বিএমএস সংগঠন, তারা একটি কেন্দ্রীয় সরকারের যে দল আছে তাদের সমর্থক হলেও তারা কিন্তু কর্মচারীদের দাবি দেওয়ার, একজন সম্প্রতি ওখান থেকে এসছিলেন হরিকিষণ তিওয়ারি, তিনি পরিষ্কার ওই বিজেপি সুনীল বৎসরের সামনে, আমার সামনে বললেন, আমি অত্যন্ত প্রীত হয়ে তাকে ধন্যবাদ জানিয়েছি। প্রথমেই বললেন, আমি কিন্তু বিজেপি নই, আমি কর্মচারী প্রতিনিধি হিসেবে। এইটাই হচ্ছে সঠিক কর্মচারী আন্দোলনের মনোভাব, এবং এই মনোভাব পশ্চিমবঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চই একমাত্র এই মনোভাবকে বহন করে নিয়ে চলেছে। এবং যা প্রতিশ্রুতি দিন, যা করুন, আমরা আমাদের দাবি না পূরণ অবধি আমাদের আন্দোলন চলবে। মানে রাজনৈতিক যে বক্তব্য সেটা একদিকে, কিন্তু রাস্তার আন্দোলন এবং আইনি আন্দোলনে আপনি বা আপনার সংগঠন ভরসা রেখেছেন? হ্যাঁ, অবশ্যই আমাদের প্রধান ভরসা, আমরা নিজেদের কোমরের জোরে সেই লড়াইটা করে আমরা দাবি আদায় করব। কারণ এখানে তো সেটা করলাম, যে মুখ্যমন্ত্রী বলছিল, অমিত মিত্র বলছিল কোনো ডিএ বকেয়া নেই, সে 2009 সাল থেকে আমরা আদায় করে ছাড়লাম তো। অর্থাৎ আমরা কোনো রাজনৈতিক দলের তাবেদারি করিনি বলেই এই দাবিটা আদায় করতে পেরেছি, এবং আগামী দিনেও তাই পারব।